Assalamu alaikum. How are you, everyone? How is life? Welcome to our guideline class. আজকে আমরা আমাদের মিড টার্ম সম্পর্কে আলোচনা করব। মনে রাখবেন আমাদের আবার এখন পর্যন্ত বিভিন্ন কোর্সের স্টাইল বিভিন্ন রকম। আপনারা আপনাদের প্রতিটা কোর্সের মিড টার্ম কিভাবে হবে এটা কিন্তু খুব ভালো করে জেনে নেবেন আপনাদের কোর্স টিচারদের কাছ থেকে। এখন পর্যন্ত আমরা মিড টার্ম নিচ্ছি হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে। কোন কোন ডিপার্টমেন্টে ওরা হয়তো অন্য পদ্ধতি ফলো করবে, কিন্তু আমরা আমাদের ডিপার্টমেন্টে বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের কোর্সগুলো আমরা অ্যাসাইনমেন্ট আকারে নিব। সেই ক্ষেত্রে প্রতিটা কোর্সের নিয়ম বিভিন্ন হতে পারে, এক এক কোর্সের নিয়ম কানুন এক এক রকম হতে পারে। আপনারা আপনাদের প্রতিটা কোর্সের নিয়ম কানুন ঠিক মতো জানবেন, কারণ প্রতিটা কোর্সের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আলাদা। এক একটা কোর্সের এক এক রকম ভাবে আমরা অ্যাসেসমেন্ট করি। সেই হিসেবে আপনাদের হিস্ট্রি টু এই কোর্সটার জন্য ইনস্ট্রাকশনস গুলো অলরেডি আপনাদের অ্যাভেলেবল আছে, গুগল ক্লাসরুমে আছে, আপনাদের মেসেঞ্জারে দেয়া আছে। আমরা ইনস্ট্রাকশন গুলো আজকে আলোচনা করব। ইনস্ট্রাকশন গুলোতে আমরা জোর দিচ্ছি। ইনস্ট্রাকশন যদি আমরা খেয়াল করি, আমাদের প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে you must answer any 6 of the given 10 questions. এটা হচ্ছে আমাদের প্রথম ইনস্ট্রাকশন। আপনাদের 10টা কোশ্চেন দেয়া আছে, 10টা কোশ্চেন থেকে আপনারা 6টা কোশ্চেন অ্যানসার করবেন। 6, any 6 from 10. B, number B, each question carries 5 marks. প্রতিটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5 করে। টোটাল 6 into 5 30। 6টা কোশ্চেন অ্যান্সার 5 করে টোটাল 30। আমাদের নরমালি মিড টার্মের মার্কস থাকে হচ্ছে 30 মার্কস আর অ্যালটেড ফর অ্যানসারিং কোশ্চেন। আপনি কোশ্চেন অ্যান্সার করবেন, আপনার সেই উত্তর লেখার উপরে আপনার মার্কস হচ্ছে 30। এখানে আমাদের 30 মার্কস। এখন আমরা আমাদের পরের পয়েন্টে আসি। নাম্বার সি, your descriptive answers should contain minimum 150 words to maximum 200 words. ওয়ার্ড লিমিট আছে, আপনার অ্যান্সার মিনিমাম 150 ওয়ার্ড হতে হবে, এর কম হওয়া যাবে না। ম্যাক্সিমাম 200 এর মধ্যেই থাকতে হবে। 150 ওয়ার্ড থেকে 200 ওয়ার্ড এর মধ্যেই থাকতে হবে আমাদের। Your slides should have minimum 10 slides to maximum 20 slides. PowerPoint স্লাইড সেগুলো মিনিমাম 10টা স্লাইড হতে হবে, ম্যাক্সিমাম 20টা স্লাইড। 10টার কম হওয়া যাবে না, 20টার বেশি হওয়া যাবে না। এখন আপনাদের যাদের পাওয়ারপয়েন্টে প্রবলেম আছে, ওটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি। আপাতত আমরা বাকিগুলো আমরা আলোচনা করে নেই। নাম্বার ডি, do not make mistakes in spelling and grammar. যেহেতু আপনাদের এটা লাইভ এক্সাম না, এটা কিন্তু আপনাদের যথেষ্ট সময় দেয়া হচ্ছে, সেই জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো খুব যত্ন করে আপনারা দিবেন। Do not make mistakes in spelling and grammar. স্পেলিং এন্ড গ্রামারে কোন রকম মিস্টেক আমরা অ্যালাউ করতে পারছি না এই লেভেলে। আপ টু 15% মার্কস মাইট বি ডিডাক্টেড। আপনার মানে সিরিয়াসনেসের উপর ভিত্তি করে 15% পর্যন্ত মার্কস ওটাতে থাকবে। আপনার ওটাতে ভুল হলে ওই মার্কসটা আপনি পাবেন না। মানে স্পেশালি সিলি মিস্টেকস, একদম মানে প্রাইমারি লেভেলের গ্রামাটিক্যাল মিস্টেক গুলো থাকলে ওটাতে আরো বেশি মার্কস মাইনাস হবে। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে বারবার স্পেশালি এই 15% মার্কস
সিকিউর করার জন্য আপনারা দেখবেন বানানে কোনো ভুল আছে কিনা, স্পেলিং এ কোনো ভুল আছে কিনা, গ্রামারে কোনো ভুল আছে কিনা। স্পেলিং, গ্রামার এই দুটাতে আমরা এই লেভেলে, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, মানে আমাদের, আমরা কোনোভাবেই, তার উপরে এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, আপনি সময় পাচ্ছেন, প্রায় 2 সপ্তাহ সময় পাচ্ছেন, 14 দিন। 14 দিন, সেক্ষেত্রে এটা আরো খুব কড়া ভাবে দেখা হবে। আর এটা তো আমাদের এখন সফটওয়্যার আমাদের আছে, প্লাস আপনারা যারা হাতে লিখবেন তাদের বেলায় এটা খুব সাবধান থাকবেন যাতে কোনো রকম স্পেলিং আর গ্রামাটিক্যাল মিস্টেকস না থাকে। সো স্পেলিং এন্ড গ্রামার খুব সাবধান থাকতে হবে। 15% মার্কস এখানে আছে অ্যালোটেড। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস, লাল কালিতে আপনাদের হাইলাইট করা আছে, নাম্বার ই। এটা খুবই সিরিয়াস, এটা আপনাদের হয়তো অনেকেই আপনারা জানেন না, এটা আপনাদের জন্য বলা। আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইট থেকে ইনফরমেশন নেবেন তখন অথেন্টিক সোর্স, যে জায়গাটাকে নেবেন ওটা হচ্ছে অথেন্টিক সোর্স হতে হবে। আনরিলায়েবল সোর্স হলে ওখান থেকে আপনারা নেবেন না। সবসময় আপনারা চেষ্টা করবেন 100% ডিপেন্ডেবল সোর্স থেকে নিতে। এখন ডিপেন্ডেবল সোর্স আমরা কোথায় পাবো, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের প্রথম ডিপেন্ডেবল সোর্স যেটা আমাদের আছে সেটা হচ্ছে, আমরা সবাই যেখানে যাই সেটা হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়া একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা যাই। উইকিপিডিয়া ওয়েবসাইটে যখন আপনারা যাবেন, এটা আপনাদেরকে ক্লাসের পরবর্তীতে দেখাবো, যে উইকিপিডিয়া ওয়েবসাইটে যখন যাবেন তখন দেখবেন ব্রেক লাইন পর পর উপরে ব্র্যাকেটে লেখা আছে 1, 2, 3। মানে আপনারা যখন উইকিপিডিয়া থেকে কপি পেস্ট করবেন তখন দেখবেন হচ্ছে মাঝে মাঝেই লেখা 1, 2, 3, 4। আপনারা যখন 1, 2, 3, 4 এ যখন ক্লিক করবেন তখন আপনাদের একদম পেজের নিচে নিয়ে যাবে, ওখানে গিয়ে দেখবেন রিসোর্স গুলো দেয়া থাকবে। ওই রিসোর্স গুলো হচ্ছে আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টে লিখে রাখবেন। যেখান থেকেই নেবেন ওয়েবসাইট, তার নামটা লিখে রাখতে হবে। We must mention the names of all websites and books. আমরা যে বই থেকেই নেই না কেন, আমরা যে ওয়েবসাইট থেকেই নেই না কেন, যে কোনো নোট থেকেই নেই না কেন, নোটটা হতে হবে হচ্ছে ডিপেন্ডেবল। From which you will collect information, যেখান থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করবেন সবগুলোর নাম মেনশন থাকতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সিরিয়াস। আপনি একটা লাইনও যদি কোনো একটা ওয়েবসাইট থেকে নেন, সেই ওয়েবসাইটের নাম আর পারলে সেই রাইটারের নাম, কে লিখলো সেই নামটা আপনার ব্র্যাকেটে লিখে রাখতে হবে, ওই লাইনের শেষে ব্র্যাকেটে লিখে রাখতে হবে। We must mention the names of all website and books from which you will collect information. যে ওয়েবসাইট থেকে নেবেন ওই ওয়েবসাইটের নাম, রাইটারের নাম আমরা লিখে রাখবো। বই, কোন বই থেকে নিলাম সেই বইয়ের নাম থাকতে হবে। এখন না লিখলে কি হবে? না লিখলে নর্মাল এক্সামে আমরা যদি না লিখি সেটা আমরা কনসিডার করি, কিন্তু অ্যাসাইনমেন্টে এটা অনেক বড় একটা অপরাধ। এটা আমাদের একাডেমিক্স এর সবচেয়ে বড় অপরাধ, এটাকে বলা হচ্ছে চুরি, একাডেমিক চুরি। এটা যার খাতায় থাকবে, মানে আপনারা যদি বড় কোনো ইউনিভার্সিটি, বাইরের বড় কোনো ইউনিভার্সিটিতে যান তখন দেখবেন যার খাতা এরকম রেফারেন্স ছাড়া লেখা থাকবে তার খাতার সাথে সাথে বাতিল হয়ে যাবে এবং সে কোনোদিন আর পরীক্ষা দিতে পারবে না। একদম, এটা খুবই সিরিয়াস একটা অপরাধ। ইফ ইউ রাইট অ্যান্সার্স উইদাউট রেফারেন্স, আপনার লেখায় যদি এরকম রেফারেন্স না থাকে, আপনি কোথা থেকে নিলেন এটা যদি রেফারেন্স যদি না থাকে, ইনফরমেশন তো আপনার স্বপ্নে পাবেন না, আপনার ব্রেন থেকে তো এটা আপনি বের করবেন না। এর ইনফরমেশন তো আমরা মন থেকে বানাতে পারি না, ইনফরমেশন আমরা কালেক্ট করি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে। প্রত্যেকটা ওয়েবসাইটের নাম একদম কারেক্টলি লিখতে হবে। যদি আপনারা না লিখেন, এখন আমাদের বাংলাদেশে তো আসলে একদম বাতিল করে দেয় এটা প্র্যাকটিক্যাল না, সেক্ষেত্রে আপনাদের 50% মার্কস, মানে 50% মার্কস পর্যন্ত ডিডাক্ট হতে পারে। সেই জন্য প্রতিটা সেন্টেন্স যখনই আপনারা ইনফরমেশন লিখবেন তার সোর্স লিখতে হবে। ওই সেন্টেন্সের শেষে ব্র্যাকেটে আপনারা সোর্সটা লিখতে হবে, কে লিখলো কোন বই। সেজন্য আপনারা এই কোর্সের জন্য যেখান থেকে আপনারা ইনফরমেশন কালেক্ট করবেন সবগুলো ওয়েবসাইটের নাম, রাইটারের নাম অবশ্যই আপনারা খুব সাবধানে সেভ রাখবেন।
50% মার্কস যদি আপনি মানে পাবেন না আর কি, ভ্যানিশ হয়ে যাবে যদি আপনারা ওই সোর্স না লিখেন। এখন আপনি বলতে পারেন স্যার আমি কি প্রতিটা সেন্টেন্সে রেফারেন্স দেব? প্রতিটা সেন্টেন্সের রেফারেন্স তো দেওয়া ওইভাবে পসিবল না। আপনি হচ্ছে মেজর ইনফরমেশন যেগুলো, ফর এক্সাম্পল কোন একজন অথরের বার্থ ইয়ার, জন্ম সাল আপনি লিখলেন, এটা নিশ্চয়ই আপনি নিজে বানিয়ে লেখেন নাই। যে সোর্স থেকে লিখলেন ওই সোর্সের নাম ব্র্যাকেটে লিখে দিতে হবে। ওটা উইকিপিডিয়ার স্পেশাল কোন একটা আর্টিকেল হতে পারে, বা বায়োগ্রাফি থেকে নিতে পারেন, বা পোয়েট্রি ফাউন্ডেশন থেকে নিতে পারেন। ভালো ভালো কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলোর নাম আমি ক্লাসের শেষে দিয়ে দিব। ওগুলোর নাম প্রতিটা ইনফরমেশনের শেষে ব্র্যাকেটে লিখে দিতে হবে। আর শুধু ইনফরমেশন দিয়ে ভরে রাখলেও তো ওটা আর হলো না। ইনফরমেশন থাকবে প্লাস ওখানে আপনার নিজেরও কিছু কথাবার্তা থাকবে, আপনি নিজের মতো করে লিখবেন। ওই নিজের অ্যানালিসিস যেটা যেটা পার্সোনাল অ্যানালিসিস, নিজের ভাষায় যতটুকু লিখবেন ওইটুকুতে রেফারেন্স না দিলেও হবে, কারণ ওটা তো আপনারই লেখা। তবে কখনো কখনো আমরা কোনো একটা বইয়ের লাইন পড়ে ওইটা নিজের মতো করে লিখি, মানে ওই লাইনটা আমরা অন্য ভাষায় লিখি। সেম লাইন আমরা যখন নিজের ভাষায় লিখি অ্যানালিসিস ছাড়া, মানে একটা সেন্টেন্স ওটা আমরা নিজের মতো করে লিখলাম, ওটাকে বলে প্যারাফ্রেজিং। সেক্ষেত্রেও আপনাকে সোর্সের নাম উল্লেখ করতে হবে যে কোন বইয়ের লাইন থেকে আপনি নিলেন। এটা হচ্ছে খুবই সিরিয়াস, আপনার সোর্স উল্লেখ করতে হবে, আপনার প্রতিটা অ্যান্সারে সোর্স থাকতে হবে। আচ্ছা, এফ, নাম্বার এফ, you must focus on the main points and issues of the questions. আপনাদের হাতে সময় দেয়া আছে 2 সপ্তাহ, 14 দিন, অনেক সময় হাতে। ঠান্ডা মাথায় খুব খুব গোছায় সুন্দর করে লিখবেন, আননেসেসারি কোনো কিছু লিখবেন না। ফোকাস অন দ্য মেইন পয়েন্টস, একদম আসল যে কথাটা, যে কথাটা বলা জরুরি সেই কথাটা বলবেন। মেইন পয়েন্টস, সেন্ট্রাল ইস্যুস অফ দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনে যা চাবে সেটাই লিখতে হবে, ওইটার উপর ভিত্তি করে লিখতে হবে। ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্সেস, মানে অপ্রয়োজনীয় সেন্টেন্স লিখবেন না, অপ্রয়োজনীয় সেন্টেন্স লিখবেন না। যেহেতু আপনাদের ওয়ার্ড লিমিট আছে, 200 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় সেন্টেন্স লিখবেন না। হয়তো মানে কোনো না কোনো কানেকশন থাকতে হবে, ওই সেন্টেন্সের মেইন ইস্যুর সাথে কোনো না কোনো সম্পর্ক থাকতে হবে। আপ টু 15% মার্কস মাইট বি ডিডাক্টেড, আপনি যদি আননেসেসারি সেন্টেন্স বেশি লিখে ফেলেন, আপনার সেন্টেন্স আপনার অ্যান্সারের অর্ধেক জুড়েই যদি অপ্রয়োজনীয় জিনিস থাকে, সেক্ষেত্রে আপনার ওই 15% মার্কস আপনি পাবেন না। 15% marks might be deducted if you write unnecessary sentences. তার মানে টু দ্য পয়েন্টে থাকতে হবে, কোয়েশ্চেন যা চাবে ওই ফোকাস, আমরা ওই ফোকাস অনুযায়ী আমরা লিখবো। আননেসেসারি কোনো কিছু আমরা লিখবো না কিন্তু। ডু নট রাইট আননেসেসারি সেন্টেন্সেস, টু দ্য পয়েন্ট। আচ্ছা, নাম্বার জি, নাম্বার জি, এই পয়েন্টটা আমরা কি কিভাবে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেব, কি কি পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যায়। আপনাদের যে টিউটোরিয়ালটা আছে, টিউটোরিয়ালটা দেখবেন। আপনাদের পিসি থেকে, ল্যাপটপ থেকে বা ফোন থেকে কিভাবে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেন, আমরা এই গাইডলাইন্সটা আমি পরে আবার রিপিট করব। এখানে আমরা আপাতত এটা মাথায় রাখি, ইউ মে সাবমিট ইউর অ্যান্সার্স ইন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস। আপনার যদি ফোনে মাইক্রোসফট ওয়ার্ড থাকে বা যে কোনো টেক্সট সফটওয়্যার থাকে, অ্যাপ থাকে, যে অ্যাপে টাইপ করা যায়, আপনি সেই অ্যাপে টাইপ করে পাঠাতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড হলে সবচেয়ে ভালো হয়, বা যে কোনো টেক্সট ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনি আমাকে ওই অ্যাসাইনমেন্টে পাঠাতে পারেন। পাওয়ার পয়েন্ট স্লাইডস, কোন কোন সেন্টেন্স, কোন কোন অ্যান্সার আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডে অ্যান্সার করতে হতে পারে। হ্যান্ড রিটেন স্ক্যান্ড ইমেজেস, হাতে লেখা অ্যান্সার, ধরেন আপনার হাতে লেখা, আপনি হাতে লিখেছেন, হাতে লেখাটাই হচ্ছে মানে
মানে অনেকেই আপনারা বেশিরভাগ করে থাকেন, হাতে লিখে ছবি তুলে, সেক্ষেত্রে ছবিটা ভালো করে তুলবেন যাতে লেখা স্পষ্ট থাকে। হ্যান্ড রিটেন স্ক্যান্ড ইমেজ অথবা ফটো ইমেজ আকারে পাঠাতে পারেন, সবচেয়ে ভালো হয় হচ্ছে পিডিএফ ফাইল। অ্যান্ড্রয়েড বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপেলে বিভিন্ন অ্যাপস আছে, এই অ্যাপস ফলো করে আপনারা পিডিএফ ফাইল বানাতে পারেন। ধরেন আপনি একটা কোশ্চেনের অ্যান্সার লিখলেন, সাপোজ আপনাদের কোশ্চেন আছে 6টা, আপনি টোটাল আপনার 20 পেজেস, 20 পেজে আপনি লেখা কমপ্লিট করলেন, তখন আপনি আপনার ফোন দিয়ে 20টা ছবি তুললেন, তারপর ওটা ওই অ্যাপস দিয়ে পিডিএফ এ কনভার্ট করা যায়, ওই 10টা একত্রিত করে একটা পিডিএফ ফাইল বানানো যায়। আপনি পিডিএফ এ সাবমিট করতে পারেন, অথবা আপনি ওই 20টা পেজের 20টা ইমেজ আপনি ছবি তুলে গুগল ক্লাসরুমের ওই অ্যাসাইনমেন্টের ওই জায়গায় ফাইল আপলোড দিলেন। তাহলে আপনাদের হ্যান্ড রিটেন যে অ্যাসাইনমেন্ট সেটাকে স্ক্যান করে অথবা ছবি তুলে, ক্যামেরা দিয়ে ছবি তুলে, ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে তার ইমেজ অর পিডিএফ ফাইল, এই দুইটা আপনি সাবমিট করতে পারেন। অথবা আপনি আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডে যে টাইপ করেছেন সেটাও আপনি আমাকে ফুল পিডিএফ ফাইলে সাবমিট করতে পারেন, ফুল পিডিএফ ফাইলেও আপনি সাবমিট করতে পারেন। ইন সাম কোয়েশ্চেনস, কোন কোন কোয়েশ্চেনের বেলায় পাওয়ার পয়েন্ট স্লাইডটা ম্যান্ডেটরি। এখন আপনাদের যাদের ল্যাপটপ নাই, আপনারা খুব ইজিলি আপনাদের স্মার্টফোন দিয়ে পাওয়ার পয়েন্ট স্লাইডস বানাতে পারেন। এটা পাওয়ার পয়েন্ট স্লাইড কিন্তু এখন ফোনেও করা যায়, বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপ দিয়ে আপনি কিন্তু স্লাইড বানাতে পারেন। ল্যাপটপ না থাকলে যে একেবারেই সম্ভব না তা কিন্তু না, এটা আপনারা অ্যাপ দিয়ে, আপনি ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট স্লাইডস ইন অ্যান্ড্রয়েড স্মার্টফোন অর অ্যাপল ফোন, আইফোনেও করতে পারেন, অ্যান্ড্রয়েড ফোনেও করতে পারেন, পাওয়ার পয়েন্ট স্লাইডস করা যায়। আর আপনি যদি পাওয়ার পয়েন্টে না করতে চান, সেক্ষেত্রে আপনি মানে বিভিন্ন পেইন্ট ফাইলেও করতে পারেন। মানে মূল কথা হচ্ছে গ্রাফিক্সটা থাকলেই হলো, আপনাকে পাওয়ার পয়েন্টেই যে জমা দিতে হবে তা না, আপনি পাওয়ার পয়েন্টে করে বা অন্য যে কোনো স্লাইড মেকার সফটওয়্যার আছে, অ্যাপ আছে, ওগুলো আপনি কমপ্লিট করে পিডিএফ এও জমা দিতে পারেন, কোনো সমস্যা নাই। পাওয়ার পয়েন্ট ফোনেও করা যায়, ফোন থেকেও করা যায়, একটু ঘাটলে পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে বোনাস মার্ক। আমাদের রিটেনে তো 30 মার্কস, আপনাদের মিড টার্ম অ্যাসাইনমেন্টে বোনাস আছে হচ্ছে 5 মার্কস। এটা হচ্ছে আপনার কিসের উপরে আমরা একটু দেখি। প্রথম যে বোনাস, বোনাস 3 মার্কস, 3 বোনাস মার্ক, এটা কোথায়? ইট ইজ অ্যালোটেড ফর ওভারঅল রাইটিং কোয়ালিটি, আপনার রাইটিং কোয়ালিটির উপরে। আপনার ওভারঅল পারফরমেন্স, অ্যাসাইনমেন্ট পারফরমেন্স যদি ভালো হয়, আপনার রাইটিং, আপনার ল্যাঙ্গুয়েজ, আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন, সব ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি ইজিলি পেতে পারেন বোনাস মার্কস। কম্পোজিশন অ্যান্ড অর্গানাইজেশন স্কিলস, আপনি অ্যান্সার যখন লিখবেন সেখানে প্যারাগ্রাফ ফরমেশন আপনি কি স্টাইলে ফলো করলেন, আপনার প্যারাগ্রাফ রাইটিংটা কি এলোমেলো নাকি গোছানো, আপনার কম্পোজিশন এন্ড অর্গানাইজেশন, আপনি কি অগোছালো লিখলেন নাকি গুছিয়ে লিখলেন। আপনি অগোছালো যদি 200 ওয়ার্ড লিখেন, তার চাইতে গুছিয়ে 150 ওয়ার্ড লেখা ভালো। মানে অল্প লিখবেন, ফোকাস থাকবে, গোছানো। যেহেতু আপনার হাতে অনেক সময় আছে, সেক্ষেত্রে এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা হবে। কম্পোজিশন এন্ড অর্গানাইজেশন স্কিলস, মানে আপনার অ্যান্সারটা হতে হবে গোছানো। আপনি 6টা অ্যান্সার লিখবেন, 6টা অ্যান্সারই হতে হবে হচ্ছে গোছানো, গুছিয়ে অ্যান্সার লিখবেন, এলোমেলো লেখা যাবে না। বোনাস 2 মার্কস, একটা 3 মার্কস তো চলে গেল আপনার গুছিয়ে অ্যান্সার লেখাতে, ওভারঅল রাইটিং কোয়ালিটি, কম্পোজিশন এন্ড অর্গানাইজেশন। বোনাস 2 মার্কস ইজ ফর পাংচুয়ালিটি, অন টাইম সাবমিশন। আপনি একদম অন টাইমে সাবমিট করবেন, অন টাইমে সাবমিট করবেন, একদম সময়
প্রপার টাইমে সাবমিট করবেন ইজিলি। এই 2 মার্কস পাওয়া সবচেয়ে সহজ। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে আপনি বোনাস 2 মার্কস পেয়ে যাবেন। মানে মোটামুটি যারা 25শে আগস্টের মধ্যে সাবমিট করে ফেলবেন তারা ইজিলি এই 2 মার্কস পেয়ে যাবেন। পাংচুয়ালিটি, অন টাইম সাবমিশন। তাহলে আমাদের টোটাল বোনাস মার্কস হচ্ছে 5। এই 5 কিন্তু আপনি মানে কোনো অ্যান্সার লিখে পাবেন না, এটা হচ্ছে আপনার ওভারঅল বিহেভিয়ার আমরা বলতে পারি, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিশন বিহেভিয়ার। আপনার অ্যাসাইনমেন্ট কতখানি গোছানো তার উপরে 3 মার্কস, আপনি যথাসময়ে দিলেন কিনা সেটাতে 2 মার্কস, টোটাল 5। এই বোনাস, এটা হচ্ছে বোনাস 5। আচ্ছা, এটা আপনারা জানেন। লাস্ট ডেট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন এটা হচ্ছে আগস্টের 25 তারিখ, 25শে আগস্ট 25/8/2020, আগস্ট 25। আচ্ছা, এখন আমরা আমাদের কোশ্চেন গুলো একটু দেখি। আপনাদের কোশ্চেন গুলো আমি কিভাবে অ্যান্সার করতে হবে সেটা বলতে পারবো না, কারণ সেটা তো পুরো আপনার হাতে। আমি জাস্ট কোশ্চেনের প্যারাফ্রেজ করে দেবো, আপনাদের কোশ্চেনটা বোঝার জন্য হেল্প করবো আর কি। আচ্ছা, নাম্বার ওয়ানে যদি আমরা দেখি, আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রিপারেশন। এখন পাওয়ার পয়েন্টে আপনি যদি স্লাইড প্রিপারেশন নাও করতে পারেন, আরো কিছু ওয়েবসাইট, আরো কিছু অ্যাপস আছে, ওই অ্যাপস দিয়ে আপনি স্লাইড বানাতে পারেন। স্পেশালি আপনি যদি ইয়েতে যান, ওই গুগল ড্রাইভে যান, গুগল ড্রাইভ, আপনার ফোন দিয়ে যদি আপনি গুগল ড্রাইভে যান, সেখানে আপনি ইজিলি স্লাইড প্রিপেয়ার করতে পারবেন। আপনার কোনো অ্যাপস আলাদা করে না করলেও হয়, আপনি ওটার সাথে ইন্টিগ্রেটেড, আপনি গুগল ড্রাইভে গিয়ে যদি স্লাইড বানানোর চেষ্টা করেন আপনি পারবেন ইজি। পাওয়ার পয়েন্ট স্লাইড বলতে শুধুমাত্র মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েই করতে হবে তা না, অন্য সফটওয়্যার দিয়েও আপনি করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে পিডিএফ আকারে দিতে হবে আর কি। আর যদি পাওয়ার পয়েন্টে করতে পারেন এটা ভালো, আপনাদের জন্য পরে কাজে লাগবে। এর মধ্যে পাওয়ার পয়েন্ট শিখে নেবেন আপনারা, ফোন দিয়েও পাওয়ার পয়েন্ট স্লাইড বানানো যায় বা অন্য অন্য অ্যাপস দিয়ে স্লাইডস বানানো যায়। গুগল স্লাইডস, গুগল ড্রাইভে যে গুগল স্লাইডস সেটা দিয়ে আপনারা বানাতে পারেন ইজিলি। তাহলে আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবেন, কি 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 কিসের উপর বানাবেন? পোর্ট্রেইং দ্য কন্ট্রিবিউশন অফ দ্য রোমান্টিক পোয়েটস অ্যান্ড ভিক্টোরিয়ান পোয়েটস। অবদান, কাদের কাদের অবদান? দ্য কন্ট্রিবিউশন অফ দ্য রোমান্টিক পোয়েটস অ্যান্ড ভিক্টোরিয়ান পোয়েটস। রোমান্টিক পোয়েটস আর ভিক্টোরিয়ান পোয়েটস, তাদের অবদান নিয়ে এটার উপর ভিত্তি করে আপনারা একটা স্লাইড বানাবেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা অন্য কোনো অ্যাপস দিয়ে। প্রিপেয়ারিং প্রেজেন্টেশন, PowerPoint slides or normal slides. Number 2, এটাও একটা PowerPoint presentation. Make a PowerPoint presentation delineating মানে হচ্ছে explaining, discussing the contribution of romantic novelist and Victorian novelist. Romantic novelist আর Victorian novelist তাদের অবদান নিয়ে আপনারা আরেকটা PowerPoint presentation। এটা হচ্ছে কবিদের নিয়ে, রোমান্টিক ভিক্টোরিয়ান কবিদের নিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা হচ্ছে রোমান্টিক ভিক্টোরিয়ান নভেলিস্টদের নিয়ে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এই হচ্ছে নাম্বার 1, নাম্বার 2, এই দুইটা হচ্ছে মোটামুটি ম্যান্ডেটরি, আপনারা চেষ্টা করবেন কি পাওয়ার পয়েন্ট দিয়ে করতে, আর যদি পাওয়ার পয়েন্ট না থাকে অন্য অ্যাপ দিয়ে করতে, স্লাইডস বানাতে হবে আর কি। হ্যাঁ বলেন। স্যার, আমরা কি দুইটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাবো, দেন একটা ফোল্ডার করে সাবমিট করব, মানে যে কোশ্চেন গুলোতে লেখা আছে যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে দেন সাবমিট করতে? আচ্ছা, আপনি এটা হচ্ছে আপনি যখন সাবমিট যখন করবেন তখন দেখবেন আপনি আমাদের গুগল ক্লাসরুমে কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশনে যত ইচ্ছা তত ফাইল আপনি আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই।
ওকে। আপনি যদি চিন্তা করেন যে আপনার 6টা কোশ্চেনের জন্য আপনি 6টা ফাইল আপলোড করবেন, তাও পারবেন। আপনি 6টাকে আবার 12টা করে ভাগ করেও করতে পারবেন। আপনি আপনার যেভাবে সুবিধা, এটা আপনি পাওয়ার পয়েন্ট আকারেও আপনি সাবমিট করতে পারেন, এটা আপনি পিডিএফ আকারেও সাবমিট করতে পারেন। তবে পাওয়ার পয়েন্ট স্লাইড কিন্তু এটার বৈশিষ্ট্যটা আলাদা হয়। স্লাইড কিন্তু টেক্সট বেস না, অনেক বেশি লেখা থাকবে, তা কিন্তু লেখা কম থাকবে, বুলেট পয়েন্ট। এটা আপনারা দেখবেন ওই তার মানে অ্যাসাইনমেন্ট আমি শুধু বুলেট পয়েন্ট দিয়ে করে যাবো, মানে এমন ভাবে স্লাইডটা বানাবেন যাতে স্লাইডটা দেখলে মনে হয় যে আপনি খুব একদম টু দা পয়েন্টে আপনি প্রেজেন্ট করছেন যে রোমান্টিক পোয়েটস তাদের কন্ট্রিবিউশন কি, ভিক্টোরিয়ান পোয়েটস তাদের কন্ট্রিবিউশন কি। এটা গোছানো, এটা সম্পূর্ণ আপনার, কিভাবে গোছাবেন। আপনি আপনি যদি ওয়েবসাইটে গুগলে সার্চ দেন, প্রচুর আপনি স্লাইড পাবেন, এই স্লাইড গুলো দেখবেন, দেখে নিজের মতো করে তৈরি করবেন আর কি। এটা আপনার নিজের ইচ্ছা, নিজের মন মতো তৈরি করবেন আর কি। আপনার উদ্দেশ্য হচ্ছে হোয়াট ইজ দ্য টার্গেট, রোমান্টিক পোয়েট আর ভিক্টোরিয়ান পোয়েট তাদের যে অবদান, কন্ট্রিবিউশন, এটা নিয়ে একটা স্লাইড। আরেকটা আছে রোমান্টিক নভেলিস্ট, ভিক্টোরিয়ান নভেলিস্ট, তাদের অবদান নিয়ে আরেকটা স্লাইড। নাম্বার 1, নাম্বার 2 এগুলা হচ্ছে স্লাইড প্রেজেন্টেশন ভিত্তিক। এটা আপনি আমাকে পাওয়ার পয়েন্ট ফাইলেও ওই সাবমিট করতে পারেন, আবার আপনি পিডিএফ এও সাবমিট করতে পারেন, যেটা আপনার সুবিধা। আবার আপনি আমাকে, আপনি যদি মনে করেন যে আপনি পেইন্টে করবেন, অনেকের আবার হয়তো মানে পেইন্টেও করার অভ্যাস থাকতে পারে। আপনি যদি পেইন্ট কোনো সফটওয়্যার বা ইলাস্ট্রেটর বা অন্য কোনো মানে পেইন্ট সফটওয়্যার যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ইমেজ জেপেগ অথবা পিএনজি ফরম্যাটেও আপনি আমাকে সাবমিট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। জেপিজি হলেও ভালো হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, নাম্বার 3 নম্বর কোশ্চেন আমাদের যেটা, সেটা হচ্ছে discuss the most significant influence of the French Revolution in the Romantic literature. The significant influence of French Revolution in Romantic literature. Romantic literature ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব, ইনফ্লুয়েন্স, কিভাবে ফ্রেঞ্চ রেভলিউশন রোমান্টিক লিটারেচারকে ইনফ্লুয়েন্স করলো, প্রভাবিত করলো। এটা আমরা আলোচনা করেছিলাম আমাদের ফার্স্ট লেকচারে, লেকচার 1-এ। লেকচার 1 থেকে আপনি আইডিয়া নিয়ে লিখবেন। আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এখানে আছে, ইলাস্ট্রেট দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফ্যাক্টর ইন দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন আমরা পড়েছি আমাদের লেকচার 5-এ তখন আমরা কিছু ফ্যাক্টরস, সোশিও ইকোনমিক ফ্যাক্টরস নিয়ে আলোচনা করেছি। এই ফ্যাক্টরস গুলোর মধ্যে আপনার পার্সোনালি কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? বেশ কিছু 4টা-5টা ফ্যাক্টর আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে। এর মধ্যে কোনটা বা কোনগুলো আপনার কাছে সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট মনে হয়? আপনার কাছে, আপনি একটা নিয়েও লিখতে পারেন, দুইটা নিয়েও লিখতে পারেন, তবে একটা নিয়ে লিখলে ভালো হয়, কারণ কোশ্চেনটা বলছে দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফ্যাক্টর, মানে আপনার নিজের মতে পার্সোনালি আপনার কি মনে হয়, হোয়াট ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফ্যাক্টর ইন দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। আমরা লেকচার 5-এ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি, ওইখানে আমরা ফ্যাক্টর গুলো কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে পার্সোনালি, সেটা নিয়ে আপনি আলোচনা করবেন এবং এটাও বলবেন কেন, কিভাবে। এরপর কোয়েশ্চেন 5, synthesize the contributions of the first generation and second generation romantic poets from William J. Long. লেখকের নাম আপনাদের সবারই আশা করি জানা, উইলিয়াম জে লং। আমাদের কিন্তু বেশিরভাগ লেকচারই বেসড অন উইলিয়াম জে লং। এই বইটা থেকে কিন্তু আমাদের বেশিরভাগই এটার উপর বেস করি আমাদের পুরো লেকচার। আপনারা যদি আমার লেকচার থেকে যদি কোনো ইনফরমেশন নেন, লেকচার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা লেকচার অলরেডি অ্যাভেলেবল আছে। এই 8টা লেকচার থেকে যদি আপনারা কোনো ইনফরমেশন নেন, সেক্ষেত্রে আপনাদের
রেফারেন্সের নাম আসবে উইলিয়াম জে লং, কারণ সম্পূর্ণ তার বইয়ের উপর বেস করে আমাদের সবার মানে স্লাইড গুলো প্রিপেয়ার করা। এখন আরো কিছু বই আছে, এই বইগুলো আজকে আপনাদের দেখিয়ে দিব, পেজগুলো স্পেশালি দেখিয়ে দিব। আপনারা করবেন ওই পেজগুলো মন দিয়ে পড়ে সিমিলার ইনফরমেশন গুলো বের করবেন, যেটা অলরেডি আমাদের লেকচার গুলোতে আলোচনা হয়ে গেছে। আপনি জাস্ট ওগুলোরই কিছু অ্যাডভান্স ইনফরমেশন বের করবেন। কোথা কোথা থেকে বের করবেন এটা আমি আপনাদের দিয়ে দিব, আজকে দুইটা বই দিয়ে দিব, পিডিএফ সফট কপি দিয়ে দিব, এবং পেজ নাম্বার বলে দেব কোন কোন পেজে। ওই পেজে আপনি গেলে ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। কার কার বই? আই ফর ইভান্স অ্যান্ড এমিল লিগুইস, উইলিয়াম জে লং, আই ফর ইভান্স, এমিল লিগুইস, এই তিনজন, এই তিনটা বই আমরা ফোকাস করব। আমাদের সবগুলো অ্যান্সার হচ্ছে এই তিনটা বইয়ের উপর ফোকাস করে আমরা করব। কারণ হচ্ছে এই তিনটা বই খুবই ডিপেন্ডেবল। আপনি এখন ওয়েবসাইট থেকে, উইকিপিডিয়া থেকে যদি কোনো ইনফরমেশন নেন, আপনি 100% শিওর হতে পারবেন না যে ওই ইনফরমেশন ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি জে লং, আই ফর ইভান্স বা এমিলি লিগুইস এই বইগুলো যদি আমরা ডিপেন্ড করি, তাহলে আমরা কিন্তু সেফ সাইডে থাকবো। এই দুটো বই আপনাদের আজকে দেখাবো আমরা ক্লাসের নেক্সট পার্টে। তাহলে আমরা এই তিনটা বই থেকে আমরা কি ইনফরমেশন কালেক্ট করব? The contribution of first generation and second generation romantic poets, their contribution, especially first generation and second generation, তাদের অবদান আমরা বের করব। অলরেডি কিন্তু আমরা জানি, আমাদের স্লাইডে আছে তাদের অবদান। আমরা এই বইগুলো থেকে আজকে আমরা দেখব কোন কোন পেজে আছে। আপনাদের পেজ নাম্বার গুলো দেয়া থাকবে, আপনারা পড়ে বের করবেন। তারপর কি কি করতে হবে? প্রথম ওয়ার্ডটা খেয়াল করেন, সিনথেসাইজ। সিনথেসাইজ শব্দটার মানে কি? সিনথেসাইজ শব্দটার মানে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে মিক্স আপ করে নিজের মতো করে বলা। মানে আপনি যে লং পড়বেন, যে লং থেকেও ইনফরমেশন কালেক্ট করবেন, আই ফর ইভান্স থেকেও কালেক্ট করবেন, এমিলি লিগুইস থেকেও কালেক্ট করবেন। এই তিনটা ইনফরমেশন একসাথে মিশিয়ে আপনার নিজের মতো করে বলবেন। ধরেন উইলিয়াম জে লং উনি 2 সেন্টেন্স বলেছেন, আই ফর ইভান্স উনি 2 সেন্টেন্স বলেছেন, এমিল লিগুই উনি 2 সেন্টেন্স বলেছেন। 2 2 2 2 টোটাল 6। আপনি এই 6 লাইনের উপর বেস করে আপনি আপনার নিজের অ্যান্সারটা লিখলেন, এবং ওখানে যেখান যেখান থেকে আপনি ইনফরমেশন পেলেন ওখানে ওখানে আপনি লং, আই ফর ইভান্স, এমিল লিগুইস এদের নাম লিখে দিলেন যে এদের বই থেকে আমি এই ইনফরমেশন পেয়েছি। ভয় পাওয়ার কারণ নাই, আপনাদের পেজ নাম্বার দিয়ে দেওয়া হবে। এইটুকু পর্যন্ত হেল্প আমি আপনাদের করতে পারবো, যে পেজ নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দেব, পেজ নাম্বারটা, কিন্তু বাকি কাজটা আপনাদের করতে হবে। এই তিনটা বই থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনারা অ্যান্সার লিখবেন। আমাদের অলরেডি লেকচার গুলোতে কিন্তু আপনাদের একটা আইডিয়া দেয়া আছে। আপনার ওই লেকচারের আইডিয়াটা যদি মাথায় থাকে, এগুলো কোনো ব্যাপারই না, আপনি খুব ইজিলি করতে পারবেন। তবে বেস আইডিয়া কিন্তু আমাদের ওই লেকচার 1, সরি লেকচার 2 তে আমরা রোমান্টিক পোয়েটস নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? ওইটার উপর বেস করেই কিন্তু আমাদের এই অ্যান্সারটা। একইভাবে নেক্সট যে কোয়েশ্চেনটা, এটার বেস হচ্ছে লেকচার 3। আমাদের লেকচার 3 এর উপর বেস করে সেটার কোয়েশ্চেনটা হচ্ছে সামারাইজ দ্য কন্ট্রিবিউশনস অফ রোমান্টিক নভেলিস্ট। আমরা এখানেও অবদান নিয়ে আলোচনা করব, রোমান্টিক নভেলিস্টদের নিয়ে আলোচনা করব, রোমান্টিক নভেলিস্টদের নিয়ে আলোচনা করব। অলরেডি উইলিয়াম জে লং তো আমরা পড়েছি, উইলিয়াম জে লং এর সাথে আবারও একই আই ফর ইভান্স, এমিলি লিগুই, আই ফর ইভান্স, এমিলি লিগুই, এই তিনটা বই আপনাদের আগেটার মতোই পেজ নাম্বার দিয়ে দেবো। পেজ নাম্বারে গিয়ে আপনি খুঁজে বের করবেন লাইন, যে রোমান্টিক নভেলিস্ট তাদের অবদান। আমাদের যদি লেকচার 3টা আপনার যদি বেস ভালো থাকে, এই কোয়েশ্চেন এর অ্যান্সার লেখা কোনো ব্যাপারই না। আপনাকে কিন্তু সামারাইজ করতে হবে। সিনথেসাইজ একটু আগে যেটা বললাম ওইটারই একটা সিনোনিম। আপনি এই
তিনজন রাইটারের বই, এটার উপর ভিত্তি করে আপনি অ্যান্সারটা লিখবেন। নিজের মন থেকে বানিয়ে লিখলে কিন্তু হবে না, এটা হচ্ছে তিনটা বই থেকেই কালেক্ট করতে হবে। সেম প্যাটার্নে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7, 7 নম্বর কোয়েশ্চেন, synthesize the contributions of Victorian poets। 7 নম্বর হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েটসদের নিয়ে। ভিক্টোরিয়ান পোয়েটস হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6, 6 নম্বর লেকচার। Victorian poets from William J. Long, I. Evans, Emily Legree। আবারও এই তিনটা বই থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করে একটা সিনথেসাইজ করব। তিনটা বই থেকে ইনফরমেশন কালেক্ট করে নিজের মতো করে লিখব। We will synthesize the contributions. সেম প্যাটার্নে আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, 8 নম্বর কোয়েশ্চেন, analyze the contributions of Victorian novelist। আমাদের 8 নম্বরটা হচ্ছে ভিক্টোরিয়ান নভেলিস্ট। ভিক্টোরিয়ান নভেলিস্টদের নিয়ে contributions of Victorian novelist William J. Long, I. Evans and Emily Legree। মানে আমাদের 5, 6, 7, 8, 5, 6, 7, 8 এই চারটাই কিন্তু সেম প্যাটার্নের কোয়েশ্চেন। 5 হচ্ছে রোমান্টিক পোয়েটদের নিয়ে, 6 হচ্ছে রোমান্টিক নভেলিস্টদের নিয়ে, 7 হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েটদের নিয়ে, 8 হচ্ছে ভিক্টোরিয়ান নভেলিস্টদের নিয়ে। তাদের অবদান আমরা খুঁজে বের করব এই তিনটা বই থেকে, উইলিয়াম জে লং, I. Evans, এমিলি লেগ্রি। বই দুটোর আমি সফট কপি আপনাদেরকে দিয়ে দেব আজকে। কোয়েশ্চেন নাম্বার 9 নাম্বার কোয়েশ্চেনে আসি আমরা। Analyze the influence of politics. Analyze the influence of politics in the development of English literature from Romantic to Victorian period. রোমান্টিক পিরিয়ড থেকে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে ইংলিশ লিটারেচার, এখানে পলিটিক্সের ইনফ্লুয়েন্স, রাজনীতির প্রভাব, পলিটিক্স কিভাবে ইংলিশ লিটারেচারের ডেভেলপমেন্টকে ইনফ্লুয়েন্স করেছে, মানে এই যে ইংরেজি সাহিত্য, ইংলিশ লিটারেচার যে ডেভেলপমেন্ট করছে, চেঞ্জ হচ্ছে, এর পেছনে পলিটিক্সের অবদান আছে। এটা আপনারা লেকচার 1 এন্ড লেকচার 4 এই দুটো আপনারা যদি ফোকাস করেন তাহলে পেয়ে যাবেন। এটা আপনারা শুধুমাত্র উইলিয়াম জে লং যে বইটা, সেই বইটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো যদি স্টাডি করেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। রোমান্টিক পিরিয়ডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। হিস্ট্রি মানেই তো পলিটিক্স, হিস্টোরির বেস তো হচ্ছে পলিটিক্স। আপনারা যদি ওইটা স্টাডি করেন তাহলে কিন্তু এটার অ্যান্সার গুলো আপনারা পেয়ে যাবেন। নাম্বার 10, আমাদের লাস্ট কোয়েশ্চেন, discuss the contributions of the female authors in the development of English literature from Romantic to Victorian period। রোমান্টিক পিরিয়ড থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত যত প্রমিলা লেখক আছেন, ফিমেল রাইটার্স, মহিলা লেখক যারা আছেন, তাদের অবদান সম্পর্কে আলোচনা করতে হবে। এটা আপনি আপনার উপরে, আপনি চাইলে ওই শুধু উইলিয়াম জে লং থেকেও লিখতে পারেন, আবার আপনি এমিলি লিগুই থেকেও লিখতে পারেন, আবার আপনার I. Evans যে বইটা এটা দেখাবো এটা থেকেও আপনি নিতে পারেন। তাহলে আমাদের 10 নম্বর যে কোয়েশ্চেনটা, এটা হচ্ছে কন্ট্রিবিউশনস অফ ফিমেল অথর্স ফ্রম রোমান্টিক টু ভিক্টোরিয়ান পিরিয়ড। আমরা যদি কন্টেন্টের উপর বেস করি তাহলে নাম্বার 10 এটা আপনি নিজের ভাষায় লিখতে পারবেন, নিজের মতো করে লিখতে পারবেন, এটাতে আপনার ফ্রিডম আছে। নাম্বার 9 এটাতেও আপনার ফ্রিডম আছে, ইনফ্লুয়েন্স অফ পলিটিক্স ইন লিটারেচারের পলিটিক্স কিভাবে ইনফ্লুয়েন্স করছে। তবে 5, 6, 7, 8 এই চারটা কোয়েশ্চেনে কিন্তু আপনি নিজের ভাষায় লিখলে আপনি মার্কস পাবেন না। এক্ষেত্রে আপনাকে বই স্টাডি করে
আপনার 80% ইনফরমেশন বই থেকেই আসতে হবে, বাকি 20% আপনার নিজের ভাষা। 5, 6, 7, 8 এই স্যার 4টা 8 নাম্বার কোয়েশ্চেন। কোশ্চেন বা লেকচার কত? 8 নাম্বার কোয়েশ্চেন লেকচার। কন্ট্রিবিউশন অফ ভিক্টোরিয়ান নভেলিস্ট। জি স্যার, মনে করেন ভিক্টোরিয়ান নভেলিস্ট লেকচার 6 or 7। ওই তো ওইরকমই হবে আর কি, বের করে ফেলতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমরা যখন ইকে নিয়ে আলোচনা করলাম, ওই যে আমাদের চার্লস ডিকেন্স থ্যাকারে, ডিকেন্স থ্যাকারে কে নিয়ে আলোচনা করলাম না, চার্লস ডিকেন্স, ম্যাকপিস থ্যাকারে, তারপর আমাদের থমাস হার্ডি, ওই যে তাদের কন্ট্রিবিউশন। আচ্ছা 5, 6, 7, 8 এই 4টা কোয়েশ্চেনে আমাদের নিজের ভাষায় লেখার খুব বেশি অবকাশ নাই, আপনি 20% বড় জোর পাবেন। বাকি 80% কন্টেন্ট কিন্তু আমাদের এই 3টা বই থেকে কালেক্ট করতে হবে। অলরেডি একটা বই তো আপনাদের দেখিয়ে দেওয়া আছে, উইলিয়াম জে লং, আজকে ওটাতে টাচ করবো না, আজকে হচ্ছে বাকি 2টা আপনাদেরকে দেখাই দেবো কোথা থেকে আপনারা পাবেন। আচ্ছা এবার just 1 minute. একটু প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা একটা প্রবলেমের কারণে সময় লাগছে। যাই হোক আমরা কন্টিনিউ করি। সরি ফর দ্য ডিলে, একটু প্রবলেম হচ্ছে।
আপনি কি এখন দেখতে পাচ্ছেন? না স্যার, এখনো ওপেন হয়নি। একটু সময় লাগছে, হঠাৎ করে ল্যাপটপ স্লো হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এই বইটা আমরা ফলো করব। এই বইটাতে আমরা রোমান্টিক পোয়েট, রোমান্টিক নভেলিস্ট, ভিক্টোরিয়ান পোয়েটস, ভিক্টোরিয়ান নভেলিস্ট, এদের অবদানগুলো আমরা খুঁজে বের করব। এমনিতে খুঁজে বের করাটা কঠিন, তবে আমরা যদি পেজ অফ কন্টেন্টে যাই, সূচিপত্র যদি দেখি সাইডে, তাহলে দেখবেন নাম্বার 3 তে দেখেন ইংলিশ পোয়েট্রি ফ্রম মিল্টন টু উইলিয়াম ব্লেক। তার মানে 3 নম্বর চ্যাপ্টারে আমরা উইলিয়াম ব্লেককে পাবো। আর 4 নম্বর চ্যাপ্টারে আমরা পাচ্ছি দ্য রোমান্টিক পোয়েটস, আরো যারা রোমান্টিক পোয়েটস আছে তাদের অবদান আমরা পাবো। এরপর টেনিসন, এই যে চ্যাপ্টার 5-এ দেখেন ইংলিশ পোয়েট্রি ফ্রম টেনিসন টু প্রেজেন্ট ডে। টেনিসন, ব্রাউনিং, এর পরবর্তীতে যারা আছে, যাদের আমরা এর মধ্যে আমরা পাবো। তার মানে এই যে চ্যাপ্টার 3, 4, 5 এর মধ্যে কিন্তু আমাদের রোমান্টিক এন্ড ভিক্টোরিয়ান পোয়েটস, তাদের অবদান আমরা পেয়ে যাব। আমরা একটু নিচে আসি যদি, তাহলে এই যে দেখেন চ্যাপ্টার 11 দেখেন এই যে ফ্রম রিচার্ডসন টু স্যার ওয়াল্টার স্কট। এই যে ওয়াল্টার স্কট আমাদের ভিক্টোরিয়ান রোমান্টিক নভেলিস্ট, তার অবদান আমরা এখানে পাবো। আর চ্যাপ্টার 12 ইংলিশ নভেল ফ্রম ডিকেন্স টু দ্য প্রেজেন্ট ডে, চার্লস ডিকেন্স থেকে বর্তমান যুগ পর্যন্ত। রিচার্ডসন টু স্যার, এই যে স্যার ওয়াল্টার স্কট এখানে আমরা পাবো, স্যার ওয়াল্টার স্কটকেও পাবো। এখানে আমরা জেন অস্টেনকেও পাবো, আমাদের মিসেস অ্যান র্যাডক্লিফ, ম্যারি শেলি, এদের সবাইকেই পাবো। আমরা চ্যাপ্টার 12-এ এসে চার্লস ডিকেন্স থেকে ব্রন্তে সিস্টার্স, থমাস হার্ডি, এদেরকেও পাবো। তার মানে আমরা চ্যাপ্টার 3, 4, 5, 11, 12 এই এই চ্যাপ্টার গুলো থেকে কিন্তু আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছি। ফর এক্সাম্পল আমরা যদি যাই হচ্ছে পেজ 46-এ যদি যাই, এই যে চ্যাপ্টার 3 শুরুতে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক, যেহেতু শিরোনাম দেখে বুঝতে পারছেন এই চ্যাপ্টারের শেষের দিকে আমরা ব্লেক সম্পর্কে কিছু ইনফরমেশন পাবো। তাহলে আমরা শেষের দিকে চলে যাই। রোমান্টিক পোয়েটস এর একটু আগে উইলিয়াম ব্লেক, এই যে উইলিয়াম, আমাদের এখানে দেখবেন আপনারা পেজ নাম্বার 60 নম্বর পেজে পাবেন। পেজ 60-তে আমরা ব্লেক কে পাচ্ছি, উইলিয়াম ব্লেক কে পাচ্ছি।
এই পেজ 60, 61, 62 আমরা এই 3 পেজের মধ্যেই মোটামুটি তার কিছু ইনফরমেশন পাবো। এই 3 পেজের মধ্যেই আমরা তার অবদান পেয়ে যাব। এর পরের যে বইটা, এর পরের বইটাতে একটু সময় লাগছে, একটু ধৈর্য ধরবেন। আমরা যার বইটা খুঁজছি, এমিল লেগুই। এমিল লেগুই, এটার আমি পাওয়া মাত্র আপনাদেরকে দিয়ে দেব। কোন একটা কারণে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি লিগুইসের বইটা আমি আপনাদেরকে পরে আর কি ঠিক করে খুঁজে দিয়ে দেবো। আপাতত এটা দিয়ে দিই। এখন বলেন, আমাদের মিড টার্মের অ্যাসাইনমেন্ট নিয়ে আমাদের কি আর কোনো কনফিউশন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। আমি একটু লেটে জয়েন করছি স্যার, আমি সব কথাগুলো শুনতে পারি নাই। ও, আচ্ছা, আমি স্যার যে আমার কোশ্চেনটা হচ্ছে হ্যাঁ বলেন। যে স্যার আমরা যে অ্যান্সার গুলো লিখবো, তারপর ওগুলো যে ইনফরমেশন মানে যে বইগুলো ওগুলো কি যখন অ্যান্সার লিখবো ওই লাইনে লিখে দিব নাকি একদম লাস্টে লিখে দিব যে আমি কোন কোন বই থেকে এই সোর্স গুলো না নিয়েছি না তার না, ওই ইনফরমেশন গুলো সেন্টেন্সের পরপরই দিতে হবে। ওই সেন্টেন্সের পরপরই দিতে হবে। আপনি যে যে বই থেকে বা যে ওয়েবসাইট থেকে নিলেন ওটার পরপরই দিয়ে দিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ। ধরেন আপনি একটা প্যারাগ্রাফে 3টা ওয়েবসাইট থেকে ইনফরমেশন নিলেন, তখন ওই সেন্টেন্স গুলোর পরপর ব্র্যাকেটে আপনি ওই ওয়েবসাইট গুলোর নাম দিয়ে দিবেন। আর যদি পারেন রাইটার কে লিখেছেন সেটা একটু লিখে দিতে হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে মাইক্রোসফট ওয়ার্ডে স্যার লাইন স্পেস এবং স্যার
ওয়ার্ডের সাইজ কতটুকু হবে এটা যদি স্যার একটু এটা আপনার ইচ্ছা মতো, আপনার যেটা ভাল লাগে। মূল কথা হচ্ছে এটা কোনো সমস্যা না, এটা আপনি আপনার স্ট্যান্ডার্ড যেটা মনে হয়। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আপনার 12, আর লাইন স্পেসিং হচ্ছে ডাবল স্পেস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে টাইমস নিউ রোমান 12 ডাবল স্পেস। তবে ওইটাই হুবহু ফলো করতে হবে তা না, আপনার ইচ্ছা মতো আপনি টাইপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে হাতেও লিখে জমা দিতে পারেন, কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে যে আপনার কন্টেন্ট যেন গোছানো থাকে আর কি। আচ্ছা স্যার। যেভাবে ভালো লাগে আপনার নিজের মতো করে গুছিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তবে সব সাবজেক্টে হয়তো এটা অ্যালাউ করবে না, আপনার একটু টিচারদের সাথে কথা বলে নেবেন। অনেক, আমার সাবজেক্টে সমস্যা নাই। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আচ্ছা, আমাদের মিড টার্ম অ্যাসাইনমেন্ট আমাদের গেলেই আপনারা পেয়ে যাবেন। ইনস্ট্রাকশনটা মানে নিজে আবার ভালো করে পড়বেন, কোনটা বুঝতে সমস্যা হলে আমাদের এটা আবার রেকর্ডিংটা দেখবেন, রেকর্ডিং আমি দিয়ে দিব। আর হচ্ছে আমরা যদি আবার এই কোশ্চেন গুলো খেয়াল করি তাহলে আমরা দেখবো যে নাম্বার 1 এটা হচ্ছে আপনি ক্রিয়েটিভ, নিজের মতো করে বানাতে পারবেন, এটাতে আপনার ফ্রিডম আছে নিজের মতো করে। নাম্বার 2 আপনি নিজের মতো করে বানাতে পারবেন, তবে সোর্স গুলো লিখে দিতে হবে, কোথা কোথা থেকে আপনি পেলেন ইনফরমেশন। নাম্বার 3 এটাও আপনি নিজের ভাষায় লিখতে পারবেন। নাম্বার 4 হিস্টোরিক্যাল ফ্যাক্টর, এটাও আপনি নিজের মতো করে লিখতে পারবেন। 1 2 3 4 নিজের মতো করে লিখতে পারবেন, তবে সোর্সটা যে ওয়েবসাইট থেকে নিলেন ওটার ইনফরমেশনটা আর কি ব্র্যাকেটে দিয়ে দিবেন সেন্টেন্সের শেষে। 5 6 7 8 এই চারটা কিন্তু আমাদের নিজের মতো করে লেখার মতো নাই, সুযোগ নাই। এটা কিন্তু বই থেকে ইনফরমেশন নিয়ে তারপর লিখতে হবে। আমি আজকের মধ্যে আপনাদেরকে এমিলি লিকুয়ের বইটা আর কি জোগাড় করে আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। আর হচ্ছে 9 10 শেষের দুইটা, এটা হচ্ছে আপনি নিজের মতো করে লিখতে পারবেন নিজের ভাষায়। নিজের ভাষায় লিখে শুধু যেখান থেকে ইনফরমেশন গুলো নিচ্ছেন ওটার রেফারেন্স সোর্স দিয়ে দিতে হবে যে আপনি কোথা থেকে ইনফরমেশন পেলেন। তাহলে 1 2 3 4 9 10 এই ছয়টা হচ্ছে আপনি মানে নিজের মতো করে লিখতে পারবেন, বাট 5 6 7 8 এগুলো হচ্ছে আমাদের বই থেকে লিখতে হবে আর কি। তবে সুবিধা হচ্ছে ও 5 6 7 8 এ মার্কস পাওয়াটা সহজ। এই চারটা আমাদের বই থেকে লিখতে হবে, এটা এটা যেমন একটু কঠিন, আবার মার্কস পাওয়াটা সহজ। এগুলোতে কিন্তু মার্কস পাওয়া সহজ। আপনি মোটামুটি ইনফরমেশনটা যদি 3টা বই থেকে কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ইজিলি আপনি মার্কস পেয়ে যাবেন, ভালো মার্কস। আর 1 2 3 4 9 10 এই ছয়টা আপনি ফ্লেক্সিবিলিটি আছে, স্বাধীনতা আছে, কিন্তু এগুলোতে কিন্তু মার্কস উঠানো একটু কঠিন, কারণ এগুলো হচ্ছে নিজের ভাষায় লিখতে হয় তো। আর হচ্ছে সবসময় মানে নিজের মতো করে লেখার চেষ্টা করবেন, কোনো ল্যাঙ্গুয়েজ কপি করবেন না, কপি করলে তো মানে এই জায়গায় একটু সমস্যা, কপি করলে আপনার মার্কস কমে যায় আর কি। কপি করবেন না, নিজের মতো করে লিখবেন। নিজেরা একজন আরেকজনকে হেল্প করতে পারেন, তবে আপনাদের মধ্যে কোয়েশ্চেনের অ্যান্সার যেন না মিলে, যতটুকু ডিফারেন্ট রাখা যায়। সিনোনিম ইউজ করেন, অন্য ভাষায় লিখেন, ঘুরিয়ে লিখেন, কিন্তু মানে হুবহু একই সেন্টেন্স যেন আপনাদের কারোর মধ্যে না পাই। চেষ্টা করবেন যতটুকু নিজের মতো করে লেখা যায় আর কি। ঠিক আছে, তাহলে আপনারা নিজেরা আর একটু ঠান্ডা মাথায় দেখেন। আজকে 11 তারিখ, সাবমিট করবেন হচ্ছে 25 তারিখ। আপনাদের হাতে 14 দিন সময় আছে, 2 সপ্তাহ। ঠান্ডা মাথায় করতে থাকেন। অন্যান্য সাবজেক্টেও তারা কিভাবে করছে ওটাও
কিন্তু মনে রাখবেন সব সাবজেক্টের কিন্তু প্রসেস একরকম হবে এমন কোনো কথা নেই। সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করবে। আপনার যদি 4টা সাবজেক্ট থাকে, 4টা সাবজেক্টের প্রসিডিউর কিন্তু 4 রকম হবে এখন। ওটা কিন্তু আপনাকে একটু সাবধানে জেনে নিতে হবে। আমাদের হিস্ট্রি 2 এই কোর্সের জন্য আমরা এই পদ্ধতিটা ফলো করছি। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আমি বই দুটো আপনাদেরকে দিয়ে দেব। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকি। ভালো থাকেন আপনারা। ওকে স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় জানাবেন। কোনো রকম প্রবলেম হলে, সমস্যা হলে জানাবেন। ঠিক আছে, ওকে, ঠিক। আসসালামু হ্যাঁ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু কথা বলতে জি বলেন। স্যার, যেমন ইমেল আইডি আর পাসওয়ার্ড একটু সমস্যা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, একটু দাঁড়াবেন।